হাসিনা। এখন পর্যন্ত দিল্লি পরিষ্কার করেনি যে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে তারা রেখেছে। সেটার ক্ষেত্রে একটা ধোঁয়াশা সবসময় আমরা দেখেছি। সর্বশেষ দেখুন, এই কনফারেন্সে বক্তব্য দেবার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলল, মানে সংসদীয় কমিটির কাছে একটা জবাব দিল যে ভারতের অভ্যন্তরে থেকে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমরা কোন চিত্রটি দেখলাম? এটা কি ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়েছে এরকম একটা কনফারেন্স যেখানে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন? সুতরাং ডুয়েল পলিসিতে খেলছে দিল্লি, এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এখন যে বিষয়টি সামনে এসেছে, শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন। ডিসেম্বরে তিনি কিভাবে ফিরবেন? তার হাতে তো কোনো পাসপোর্ট নেই। তাকে ফিরতে হলে পাসপোর্ট পেতে হবে। বাংলাদেশ তো তার পাসপোর্ট বাতিল করেছে। তাহলে উপায় কি? প্রত্যর্পণ যে চুক্তি আছে সেটা অনুযায়ী কেবল পথ খোলা আছে। সেটা হলে দিল্লিকে অবশ্যই ঢাকার সঙ্গে নিবিড়ভাবে আলোচনা করতে হবে যে বাংলাদেশের গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে তারা কিভাবে ফেরত দেবে। এটা কিন্তু দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে হবে। এর আগেও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা বাংলাদেশের তরফ থেকে অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছি, আবার ভারতের তরফ থেকে ক্যাপ্টেন মাজেদকে ফেরত দিয়েছে। তো এটা এখনো সচল রয়েছে। আমরা যদি চেষ্টা করি, এবং বারবার চেষ্টা করা হচ্ছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 4 বারেরও বেশি আমার জানা মতে যে অনুরোধ করা হয়েছে যেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয়। পাশাপাশি আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও ফেরত চাওয়া হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে ভারত আসলে কি করবে? পানির ন্যায্য হিস্যা আমরা পাচ্ছি না, সীমান্তে অবলীলায় হত্যাকাণ্ড চলছে, এরপরে পুশ ইনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত, বাণিজ্যিক অসমতা আছে। এইরকম একটা পরিপ্রেক্ষিতে আবার নতুন সংকট তৈরি হয়েছে যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে গণহত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড দিল্লিতে বসে আছেন। সুতরাং ভারতকে যদি সম্পর্ক উন্নয়ন ঘটাতে হয় বাংলাদেশের সঙ্গে, তাহলে অবশ্যই খোলা দিলে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। দেখুন, এই কড়া বার্তার পরে ভারত কিন্তু খানিকটা নড়ে চড়ে বসেছে। একটা তথ্য চাউর হয়েছে, এটা হাওয়া থেকে পাওয়া বলুন অথবা বিশ্বস্ত সূত্রগুলো থেকে বলুন, যে শেখ হাসিনাকে এই মুহূর্তে আর দিল্লি রাখতে চাইছে না। তারা 2 বছর রেখেছিল, যেহেতু দীর্ঘদিন ধরে শেখ হাসিনা বিজেপি সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং গত 17 বছর ধরেই তার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল সেই আন্তরিকতা থেকে। কিন্তু আন্তর্জাতিকভাবে ভারতের পক্ষ থেকে এটা তো ব্যাখ্যা তারা প্রকাশ্যে দিতে পারছে না। ফলে তারা প্রকাশ্যে একটা কিছু বলছে আর গোপনে গোপনে আরেকটা কিছু করছে। এখন যেটা তথ্য আমরা পাচ্ছি যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবার জন্য প্রস্তাব ইতোমধ্যে দেয়া হয়েছে, যে যেহেতু সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, সুতরাং মা হিসেবে সন্তানের কাছে যেতে পারেন। আর এর জন্য তার কাছে তো পাসপোর্ট নেই, তিনি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন? মার্কিন যুক্তরাষ্ট্রে যাবার জন্য শোনা যাচ্ছে যে ইতোমধ্যে দিল্লি থেকে আমাদের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গোরের সঙ্গে একটা আলাপ আলোচনা হয়েছে। তাকে অনুরোধ করা হয়েছে যে চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে হলেও যেন শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হয়। এটা একটা অপশন আছে। এখন ডিসেম্বরে যে শেখ হাসিনা আসবে আমি দিনে, এগুলো বিষয়ের উপরই নির্ভর করছে যে আমাদের সম্পর্ক কতটা উষ্ণতার দিকে যাবে। জি, ফয়সাল মাহমুদ, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে এটা প্রশ্নটার উত্তর দিয়ে দিলেন আপনি। রণধীর জয়সওয়ালের কথা ফার্স্টেই বলেছিলেন আপনার আলোচনার শুরুতেই। তো রণধীর জয়সওয়াল বলেছেন যে বেসরকারি সংবাদ মাধ্যমে সংগঠনের ওই আয়োজনে সরকারের কোনো ভূমিকা ছিল না এবং ওই সভার যা হয়েছে তা সরকার সমর্থন করে না। তো সরকার যদি আসলে সমর্থন না করে, তাহলে এই এত বড় পরিসরে বা এইভাবে একটি আয়োজন কি আসলেই কি সম্ভব কিনা, কি মনে হয় আপনার কাছে? দেখুন, একটা জিনিস একটু আমি একটু কনফিউশনে আছি, কারণ আমি যতদূর জানি সম্ভবত আপনি যদি কোনো, যেমন শেখ হাসিনা ওখানে আছে, কি স্ট্যাটাসে আছে এটা কিন্তু পরিষ্কার না, কিন্তু উনি ওখানে জেড ক্যাটাগরি সিকিউরিটি পাচ্ছে, দ্যাট ইজ ফর শিওর। কারণ একবার জেড ক্যাটাগরি মানে ইন্ডিয়ার বোধহয় টপ হচ্ছে এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, সেটা শুধুমাত্র নরেন্দ্র মোদী পায়। তারপর হচ্ছে জেড প্লাস ক্যাটাগরি, এটাও আমি নিটিগ্রিটির মধ্যে না যাই। তারপরে থার্ড ক্যাটাগরিটা হচ্ছে জেড, যেটা একটা ভেরি হাই ক্যাটাগরি। আই থিঙ্ক রাহুল গান্ধী উনি জেড ক্যাটাগরিটা পায়।
সালমান খান বোধহয় ফর এ সার্টেন পিরিয়ড জেড ক্যাটাগরি স্ট্যাটাস পেতে, কারণ এটা হুমকি ছিল। মানে ওনার স্ট্যাটাসটা খুবই এখানে যথেষ্ট সিকিউরিটিতে তাকে রাখা হয়েছে। এখন উনি যদি হোস্ট কান্ট্রি যদি চায়, প্রবাবলি হোস্ট কান্ট্রি ক্যান ইস্যু ট্রাভেল পেপারস। যদি ইন্ডিয়া চায়, ইন্ডিয়া সম্ভবত, আমি এই ব্যাপারে আমি একটু, বাট আমি মোটামুটি প্রিটি শিওর যে ইন্ডিয়া চাইলে শেখ হাসিনা একটা ট্রাভেল পেপার ইস্যু করতে পারে, যেটা দিয়ে উনি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে কোনো দেশে যেতে পারে। বাট আমার মনে হয় না ইন্ডিয়া কোনোদিন তার এই জিনিসটা সে করবে, যে ইন্ডিয়া শেখ হাসিনাকে তার ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ইস্যু ট্রাভেল পেপারস দিবে, যাতে পাসপোর্ট না ট্রাভেল পেপারস দিবে, যেটা দিয়ে উনি ট্রাভেল করেন। এটা কিছু ঝামেলা আছে, কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে এটা উনি একজন কনভিক্টেড ক্রিমিনালের স্টিগমাটা প্রবাবলি ইন্ডিয়ান গভর্নমেন্ট নিবে না, যদি নিয়ে থাকে আমি খুব অবাক হবো। আর সুতরাং এখানে মেকানিজমটাই আসলে যেটা বলে যে অনুপস্থিত, কারণ উনি তো বর্ডারে কিনারে এসে দাঁড়িয়ে থাকতে পারবে না, আর বাংলাদেশি পেপার না পেলে উনি তো এয়ারপোর্ট দিয়ে ঢুকতে পারবে না, বা বোর্ডিংই করতে পারবে না, নাম্বার ওয়ান। আচ্ছা, এখন আসি যেটা বললেন যে রণধীর জয়সওয়ালের স্টেটমেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি এই নুয়েন্সটা আমি বারবার করে বলি, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বা ইন্ডিয়ান এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা গভর্নমেন্ট বলি আমরা, দ্যাট ইজ এ ভেরি শ্রুড ব্রাঞ্চ, কারণ এটা হচ্ছে তারা কোনো বেফাস কথা কম বলে। এটা আমি দিল্লিতে ওই ইভেন ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে যখন ইন্ডিয়ান হোল এস্টাবলিশমেন্ট, তাদের মিডিয়া সবাই যখন প্রচন্ড হস্টাইল, তখনও কিন্তু ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের যে কোনো কিছুতে স্টেটমেন্ট সবকিছু খুব মেজার্ড ছিল বা কম্পোজ ছিল। তারা যেটা বলতে পারতো না, তারা সেটা বলা হতো পলিটিশিয়ানদের দিয়ে। মিডিয়া তাদের যে পেজরেটিভলি বলে যে গদি মিডিয়া সারাক্ষণ বাংলাদেশের পিছিয়ে লেগে আছে, কিন্তু তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ সবসময় মোটামুটি ধরেন অনেক ঝামেলা হলেও তারা হচ্ছে অনেকটা খুবই কম্পোজ। যেমন কদিন আগে আপনি দেখবেন যে আমাদের উপদেষ্টা জাহিদুর রহমান ভাই, উনি দিল্লি এয়ারপোর্টে ওনার একটা ফিয়াস্কো হয়ে, সেরকম ভাবে কিন্তু দেখেন এত বড় ঘটনা ঘটলো, রণধীর জয়সওয়াল কি সিম্পল রিপ্লাই যে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা এটাকে এন্ডোর্স করিনি, আমাদের বর্তমান যে বাংলাদেশের যে গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের সবকিছু ডিলিংস বা সবকিছু তাদের, আমরা মানে তারা বোঝালো যে আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চে আমাদের প্রপার সম্পর্ক, এটা একটা প্রাইভেট ইনসিডেন্ট, আমরা সেটা কিছু এন্ডোর্সও করি না, কিছু করিনি। সো এইটা আসলে এক ধরনের চালাকি স্ট্যান্স বলবো, মানে এইটা আপনার এখন ওরা চালা কি করবো, ওরা যদি, আপনি তো ধরতে পারবেন না ওদের, আপনি যদি ওদের যদি সরকার বলে যে আমি তো এটাকে এন্ডোর্স করি না, অন্যরা করে, আপনি কিছু কিন্তু বলতে পারবেন না। সো এটা ইন্ডিয়ানরাই চালাকিটা করে, এটা ওদের প্রবাবলি, এটা তারা ভেরি কেপেবল ইন ডুইং সো। এখন এটা ভালো না মন্দ সেটা তো আমরা এটা আমরা যারা আমাদের এই সাইডে যারা আমরা আছি তারা তো বুঝি, এটা যে এক ধরনের চালাকি, এটা তো না বোঝার কিছু নেই। বাট আমি যেটুকু বলতে পারি যে ওদের, আমার ধারণা ওই যে যেটা বললেন যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে প্রোগ্রামটা হয়েছিল, মানে সেই প্রোগ্রামের অনুমতি নেবার প্রয়োজন আছে না? বাংলাদেশে যদি ধরুন সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতা নিয়ে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অডিটোরিয়ামে বা আমাদের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কোনো অনুষ্ঠান করতে চায়, তার জন্য অনুমতি নিতে হবে না বাংলাদেশ সরকারের? তো দিল্লিতে এইরকম একটা প্রোগ্রাম হয়েছে, তারপর এইরকম একজন ব্যক্তিকে নিয়ে যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন, পুরো কনসার্ন এবং সকল অনুমতি দিল্লির প্রশাসন থেকেই দেওয়া হয়েছে ওই সংগঠনকে। সুতরাং এখানে পরিপূর্ণভাবে তাদের সমর্থন ছিল, যদিও তারা মুখ রক্ষার জন্য বলছে যে আমাদের তার বক্তব্যের উপর কোনো সমর্থন নেই, কিন্তু অনুষ্ঠানটা তো আপনারা করতে দিলেন। দেখুন, এই পৃথিবীতে যারা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন, সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, সিরিয়ার বাশার আল আসাদ, তিনি পালিয়ে কোথায় গিয়েছেন? রাশিয়াতে যাবার পরে এই ধরনের কোনো কর্মকাণ্ড কি আমরা দেখেছি? অথবা আমরা যদি আরেকটু পেছনে যাই, বেন আলীর কথা বলতে পারি, অথবা মুয়াম্মার গাদ্দাফি তো জনরোষে নিহত হয়েছেন। যাই হোক, এরপর আরো যারা স্বৈরাচার ছিলেন বা যারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তাদের কেউ কিন্তু এইরকম প্রতিবেশী দেশে গিয়ে অন্তর্ঘাতমূলক পদক্ষেপ করেননি। শুধু ব্যতিক্রম হচ্ছে ইরানের রেজা শাহ পাহলাভি, তার ছেলে রেজা পাহলাভি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে মাঝে মধ্যেই হুমকি দেন যে ইরানে আরেকটা বিপ্লব হবে, তার মধ্য দিয়ে রাজতন্ত্র কায়েম হবে। তো এখন ভারতে বসে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যা করছেন, এটা আসলে দুই দেশের মানুষের জন্য একটা অস্বস্তি তৈরি করেছে। যখন মানে 2025-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যখন দিল্লিতে আশ্রয় নিলেন, তখন কিন্তু দল মত নির্বিশেষে সবাই এটাকে অ্যালাউ করেছে, মানে বিজেপির পাশাপাশি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। কিন্তু এক বছর পেরুতে না পেরুতেই এখন কিন্তু কংগ্রেসের নেতারা বলছেন, এই যে বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বললেই পুশ ইন করছে সাধারণ মানুষকে বাংলাদেশে, তাহলে কেন শেখ হাসিনাকে পুশ ইন করছে না? কারণ শেখ হাসিনা তো বড় বাংলাদেশী। এই প্রশ্নটা কিন্তু ভারতের অভ্যন্তর থেকেই উঠছে। কিন্তু আবার অন্যদিকে কিন্তু শুভেন্দু বলেছেন শেখ হাসিনাকে মর্যাদার সাথে দেশে পাঠানো হবে, এরকম কথা কিন্তু এটা তিনি ক্ষমতায় আসার আগে বলেছেন। এখন তো ভারতের পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রী, তাহলে তার নিশ্চয়ই আমাদের এয়ারপোর্টে এসে তাকে দিয়ে যাওয়া উচিত শেখ হাসিনাকে। সেই কাজটি তো করছেন না। এটা কেবল কথার কথা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে খারাপ করার একটা নজির
আমরা দেখছি। তো ফলে কি হচ্ছে যে দুদেশের মানুষই অস্বস্তির মধ্যে আছে। শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে ভারতের মানুষ কি স্বস্তিবোধ করছে? না, অবশ্যই না। এবং আপনারা দেখেছেন যে এই যে ককরোচ জনতা পার্টি সিজেপির যে আন্দোলন হলো, এখানে কিন্তু এই স্লোগানও উঠেছে যে শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়া মোদি, এইরকম সম্বোধন করেও তরুণরা স্লোগান দিয়েছে। তো সুতরাং নরেন্দ্র মোদী সরকারকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের মানুষের অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে কখনোই সম্পর্ককে উষ্ণতায় নিয়ে যাওয়া যাবে না। আমরা তো কোনো অন্যায্য দাবি করিনি। গত 55 বছরে বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে? ভারতের গণতন্ত্র তো 1947-এর স্বাধীনতার পর অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, গণতন্ত্রে কোনো ছেদ পড়েনি। কিন্তু আমাদের 55 বছরে কতবার আমরা হোঁচট খেয়েছি, মানে বারবার আমাদের গণতন্ত্র হোঁচট খেয়েছে। কেন? এটার পেছনে অনেকেই বলে থাকেন যে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি, মানে আমাদেরকে সুস্থির থাকতে দিলে অন্যদের হয়তো গাত্রদাহ হয়, এইরকম আর কি। ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রেও বাংলাদেশ এমন একটা হাব হয়ে উঠেছে যে সবাই এখানে আধিপত্য করতে চায়, কারণ আমাদের একটা বিস্তৃত বঙ্গোপসাগর আছে। আমাদের বাংলাদেশে ছড়ি ঘোরানো বা আধিপত্য করা মানে বঙ্গোপসাগরে তাদের দখলদারিত্ব কায়েম হওয়া। কিন্তু দিল্লির শাসকদের এটা বোঝা উচিত যে আমরা যদি 500 বছরের ইতিহাস পর্যালোচনা করি, দেখুন কি ইন্টারেস্টিং ইতিহাস। ঈশা খাঁ, তিনি 12 ভূঁইয়াদের একজন ছিলেন, এই বাংলার শাসক ছিলেন। ওই সময়ে মোগল সম্রাটরা দিল্লি শাসন করেছেন, কিন্তু যখন তারা বাংলাকে শাসন করতে এলেন তখন কিন্তু এই ঈশা খাঁ সেই মুসলমান মোগল শাসকদের রুখে দাঁড়িয়েছিলেন। সুতরাং এই দক্ষিণ অঞ্চলের মানুষ, বিশেষ করে আমাদের সমুদ্রের তীরবর্তী যে মানুষ, সমুদ্রের তীরবর্তী যে জনপদ, এই জনপদের মানুষ কিন্তু অসীম সাহসী। আমাদের তিতুমির দেখেন, তিতুমির কিন্তু আধিপত্যবাদীদের মোকাবেলা করেছেন কি সামান্য বাঁশ দিয়ে কেল্লা তৈরি করে। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে আমার হাতে যুদ্ধাস্ত্র নেই, গোলাবারুদ নেই, তখন আমি কি করব, যা আছে সেই শাবল। মানবিক সিদ্ধান্ত নাকি এটা একটা কূটনৈতিক বোঝা, মানে কি মনে হয় আপনার কাছে? দুই দেশের সম্পর্কে তো প্রভাব তো পড়েছে, কারণ এরকম শক্ত স্টেটমেন্ট তো বাংলাদেশ স্মরণকালে কখনো দেয়নি। সো এগেইন ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট তো খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাকে খেয়াল আছে যখন এই প্রেস কনফারেন্সটা হলো, আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, দিল্লি থেকে যেহেতু এতদিন ছিলাম, সে জিজ্ঞেস করলো যে এখন বাংলাদেশ গভর্নমেন্ট কি করবে। তখন আমি তাকে আমার সাইড থেকে বলেছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট প্রবাবলি এখন যেটা করতে পারে যে হাই কমিশন থেকে নোট ভার্বাল ইস্যু করবে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে, এটা করবে, এবং বড় জোরের বাইরে হয়তো বাংলাদেশে যে ইন্ডিয়ার যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, ওনাকে একটা সামন করে একটা ডিমার্স ধরা দিতে পারে, এইটুকুই। আমি তখন স্টেটমেন্টের কথা বলিনি। রাতে যখন স্টেটমেন্টটা ইস্যু হলো, আমি যখন নিজের চোখে দেখলাম, আমি খুব অবাক হইলাম, কারণ খুবই শক্ত স্টেটমেন্ট। সো এটা বাংলাদেশের সাইড থেকে এটা অনেক বেশি একটা আনটেটাকে আপ করে দেওয়া, কারণ এটা এত কঠিন স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশ, কিন্তু এগেইন আমি এটাকে রিড করেছি এইভাবে যে এটা ওয়ান অফ ইনসিডেন্ট, কারণ এটা বাংলাদেশ এসেনশিয়ালি ইন্ডিয়াকে একটা মেসেজ দিল যে আমরা শেখ হাসিনা ইস্যুতে উই ড্রিউ আ রেড লাইন, যে তোমরা এখানে তাকে যদি অ্যালাউ করো ফার্দার, তোমরা এটা অলরেডি তোমরা এটাকে অ্যালাউ করে খারাপ কাজ করেছো, তোমরা এটাকে আর অ্যালাউ করো না অন্য ইস্যুতে, কারণ এই ইস্যুতে আমরা নন নেগোশিয়েবল। এটা বোধহয় প্রবাবলি এটা দরকার ছিল। এটা আমার ধারণা। আমি একটা জিনিস ছোট্ট একটা অ্যাড করি, এটা দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে ছোট্ট একটা ডাইমেনশন আছে। আপনি যদি খেয়াল করেন, এই স্টেটমেন্টটা দেওয়ার পরে বিএনপি গভর্নমেন্টের ওই দিন রাত্রেবেলা তাদের কিন্তু জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে, কারণ অনেকেই বিএনপি গভর্নমেন্টকে ধারণা করতো যে বিএনপি গভর্নমেন্ট ইজ প্রবাবলি ওই যে ইন্ডিয়ার সাথে তাদের কিছু একটা আতাত হচ্ছে, আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসবে, নানান রকম কথা বলতো। সো এরকম একটা স্টেটমেন্ট ইস্যু করার পর বিএনপি গভর্নমেন্ট কিন্তু এখন চট করে যদি তাদের মনের মধ্যে থেকেও থাকে আওয়ামী লীগকে নিয়ে আসবে কোনো না কোনো ভাবে, প্রবাবলি উইচ ওয়াজ নট দ্য কেস, তারপরে কিন্তু এখন মানে বাংলাদেশের ডোমেস্টিক অডিয়েন্স এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, কারণ আমার কাছে মনে হয়। আর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা আসলে অনেক সময় দেখেন, আমি ক্যারিয়ার জার্নালিস্ট, আমি অল্প সময়ের জন্য ডিপ্লোম্যাট ছিলাম, বাট আমার কিছু ট্রেনিং হয়েছিল, কিছু জানি। আমার কাছে মনে হয় যে সবসময় ডিপ্লোমেসিতে আসলে এমন না যে আপনি এখানে খুব সবসময় আপনার ল্যাঙ্গুয়েজে নাইসিটি থাকবে, ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, ভালো কথা বলবেন। এখানে কিছু কিছু সময় ইউ হ্যাভ টু বি হার্শ, আন্টেটাকে আপ করে দিতে হয়, কারণ আপনি তো কিছু পাচ্ছেন না ওই সাইডে, যে আপনার যার সাথে আপনি ডিপ্লোমেসি করছেন তার সাথে ভদ্র থেকেও তো লাভ হচ্ছে না, ভালো কথা বলেও তো লাভ হচ্ছে না, তাহলে আজকে একটু অন্যভাবে উপায় করে দেখি। এবং আমার তো মনে হয় এটা রেজাল্ট দিয়েছে, কারণ কালকে রণধীর জয়সওয়ালের যে এই স্টেটমেন্টের এগেইনস্টে তার ইন্ডিয়ান গভর্নমেন্টের যে স্ট্যান্স, ইট প্রুভস দ্যাট ইট ওয়ার্কড। আমার কাছে মনে হয় যে এই জন্য একদিক থেকে ভালো। বাট দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বড় জিনিস। আমি একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার তো সম্পর্ক খারাপ ছিল। এটাকে আমরা ডিপ্লোম্যাটিক ভাষায় যদি বলি, এটা ছিল একটা ওয়ার্কিং রিলেশনশিপ, নট এ ওয়ার রিলেশনশিপ। বাট ডেসপাইট এ ওয়ার্কিং রিলেশনশিপ, বাইল্যাটারাল ট্রেড 2025-এর অগাস্টের প্রথম দিকে সম্ভবত একটা সপ্তাহে ওদের বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপার এসেছিল যে হাইয়েস্ট, ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট ছিল। তো সবচেয়ে খারাপ সম্পর্ক ইন্টারিম গভর্নমেন্টের সাথে, কিন্তু ট্রেড কিন্তু ঠিকই রেকর্ড হাইতে পৌঁছেছিল। সো কারণ এখানে আমাদের দুই দেশের
আসলে আমরা ওতপ্রোতভাবে জড়িত, রাইট? আমাদের সাবেক চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছিলেন যে ইউ ক্যানট ড্র ইন্ডিয়াস ম্যাপ উইদাউট ড্রয়িং বাংলাদেশ, কারণ অটোমেটিক্যালি যদি আঁকেন পুরোটা বাংলাদেশ চলে আসবে। সো এত সম্পর্কযুক্ত একটা কান্ট্রির সাথে আমরা তো একদিনের ঘটনা শেখ হাসিনা ইস্যু বা যে কোনো একটা ছোট্ট ইস্যু তো আসলে এইভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে বিশাল কোনো কিছু ঘটে যাবে আমি মনে করি না। বাট আমি এখন যেটা মনে করি যে বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রনীতি, স্পেশালি পোস্ট অগাস্ট 5th পিরিয়ডের যে পররাষ্ট্রনীতি, সেখানে একটা মেসেজ ইন্ডিয়ার কাছে স্ট্রং যে আমরা আমাদের নিজেদের টার্মে আমরা আমাদের ফরেন পলিসি ঠিক করতে চাই। এইটাই আমার কাছে মনে হয়। আমিরুল মোমিনিন মানিক, আপনি যেটি ফয়সাল মাহমুদ বলছিলেন যে শক্ত একটা স্টেটমেন্ট বাংলাদেশ দিয়েছে, তো আজ আমরা দেখেছি যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি কিন্তু ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে একদিকে হাসিনাকে আশ্রয় দিয়ে হাসিনা কার্ড খেলবেন, আবার বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইবেন। এ ধরনের দ্বিমুখী নীতি চলবে না। হাসিনাকে যে বক্তব্য এবং কার্যক্রমের সুযোগ করে দেওয়া হচ্ছে তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী, এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন। আপনি আসলে কি মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, এখন সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নেবে বা কি নিতে পারে, বা তার বক্তব্যকে ঘিরেই বা আপনি কি বলবেন? দেখুন, এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের গতি প্রকৃতি কি হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি কি সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করছে। তবে আমি মনে করি দুই দেশকে অবশ্যই যৌক্তিক এবং সম্মানজনক পদ্ধতিতে একটা সমঝোতার জায়গায় আসা প্রয়োজন। কারণ আমরা তো আমাদের সীমান্ত বদলাতে পারবো না, প্রতিবেশীকে বদলাতে পারবো না, আমরা তো যুদ্ধও চাই না, আমরা নিজেদের মঙ্গলটা চাই, আমরা নিজেরা অগ্রগতির সঙ্গে এগিয়ে যেতে চাই। সেই জন্যে দেখুন, সুপার পাওয়ার চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো দেশের সঙ্গে আমাদের জন্য ভারসাম্যমূলক সম্পর্ক তৈরি করা যেমন প্রয়োজন, একইভাবে ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে মানে উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যদি সম্পর্ক তৈরি করতে পারি তাহলে অনেক উপকৃত হব দুই দেশে। সেই জন্যে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান জানাতে হবে অবশ্যই দিল্লিকে। দেখুন, কূটনীতিতে পেছনের দরজা দিয়েও অনেক কিছু হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কূটনীতিকরা এসেছেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে সার্জিও গোর এসে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকে কি হলো কিছুই জানতে পারলাম না। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা অর্থনৈতিক চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি। সেই চুক্তি কিন্তু প্রথম দিকে আমরা জানতে পারিনি, পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি। সব বিষয়গুলোর ক্ষেত্রে যদি প্রেস মিট করা হতো তাহলে এই সন্দেহ সংশয়গুলো তৈরি হতো না যে আমার সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্কের মাত্রাটা কি, ব্যাকজোরে কোনো কিছু হচ্ছে কিনা, চক্রান্ত ষড়যন্ত্র। সেইগুলো অবশ্যই বন্ধ হতে পারে যদি আমরা খোলামেলা আলোচনা করি। একটা বাণিজ্য চুক্তি বা এমওইউ হয়ে যাবার পরে মানে আমরা আলোচনা করছি, জনগণ জানতে পারছে না কার জন্য এই চুক্তি হচ্ছে, কার জন্য এমওইউ হচ্ছে। জনগণের জন্য, তাহলে জনগণ কি জানার অধিকার রাখে না? এমনকি সংসদেও আলোচনা হয় না। এটাই অত্যন্ত দুঃখজনক। তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্রের নতজানু হবার এটা কিন্তু একটা ইন্ডিকেটর যে আমি নতজানু, কারণ আমি বলতে পারছি না। মুখ ফুটে সাহস নিয়ে বলতে হবে। হ্যাঁ, ভারত যদি এগিয়ে আসে, ভারত যদি সংকটগুলো সমাধান করতে চায়, আমরাও এগিয়ে আসব। আমরা আমাদের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক করছি না, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমরা সম্পর্ক করব আমাদের প্রয়োজনে। তো সুতরাং একটা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পথনকশা যদি আমরা করতে পারি এবং আমাদের নেতৃত্ব যদি সাহসিকতার সঙ্গে সেটা মোকাবেলা করতে পারে এবং সেটা অ্যাড্রেস করে, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে সম্পর্কের একটা স্থবিরতা থাকলেও ভারত যদি উপলব্ধি করে এই জায়গাগুলোতে আমি যদি সংশোধন করি, তাহলে বাংলাদেশের মানুষের মনের মধ্যে সন্দেহ সংশয় দূর হবে। আরেকটা বিষয় দেখুন, চীনের সঙ্গে ভারতের তফাৎ কি? দেখুন, ভারত গত 15 বছর ধরে একটি দল এবং একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছে নিবিড়ভাবে, ঘনিষ্ঠতার সঙ্গে। কিন্তু চীনের ক্ষেত্রে, হ্যাঁ সেটাই বলছি, কিন্তু চীন দেখুন এই যে গণ অভ্যুত্থানের পরে তারেক রহমানের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক যেমন রয়েছে, এনসিপি, জামাত বা গণ অভ্যুত্থানের সব পক্ষের সঙ্গেই কিন্তু তাদের সম্পর্ক আছে, চমৎকার সম্পর্ক। এই সব সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু জনগণ টু জনগণ, মানে চীনের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্কটা গড়ে উঠবে। এই চিন্তাটাও ভারতকে করতে হবে যে কোনো শাসকই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে না। সুতরাং বাংলাদেশের জনগণ যেন ভারতের শাসকদেরকে আস্থায় নিতে পারে, সেই উদ্যোগটি তাদেরকেই নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ফয়সাল মাহমুদ এবং আমিরুল মোমিনিন মানিক, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য।